গল্পকথন বাই আদর চ্যানেলে আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড়। আজ শেষ পর্ব। বিনয়াদিত্য হঠাৎ মাঝরাতে ধরফর করে ঘুম থেকে উঠলেন। সৃজিতা বলল, কি হয়েছে, দুঃস্বপ্ন দেখেছেন? বিনয়াদিত্য জবাব দিলেন না, চুপচাপ বসে রইলেন বেশ কিছুটা সময়। তারপর ক্লান্ত কণ্ঠে বললেন, দুঃস্বপ্ন কি দেখব, আমার জীবনটাই তো দুঃস্বপ্ন। কি হয়েছে বলুন? বিনয়াদিত্য এই প্রশ্নের উত্তর দিলেন না, এক দৃষ্টে মেঝের দিকে তাকিয়ে বসে রইলেন। সৃজিতা উঠে বসল। তারপর আলতো হাতে স্বামীর বাহু ছুঁয়ে দিয়ে বলল, কি হয়েছে আমাকে বলুন। বিনয়াদিত্য তারপরও চুপ করে রইলেন অনেকটা সময়। তারপর ম্লান গলায় বললেন, ঈশানকে ওরা আর কখনোই ফেরত দেবে না। কি? হতভম্ব গলায় বলল সৃজিতা। এই অলক্ষণে কথা কি করে বলছেন আপনি? অলক্ষণে হলেও এটিই সত্যি। কেন? কারণ, বলে সামান্য থামলেন বিনয়াদিত্য। তারপর বললেন, তুমি একটু স্থির হয়ে চিন্তা করলেই বুঝবে। ওরা আমাদের বোকা বানিয়েছে, আর আমরাও তাদের পাতা ফাঁদে পা দিয়েছি। মানে? মানে ওদের কোনো একটা অভিসন্ধি আছে, আর সেই অভিসন্ধি পূরণের জন্যই ওরা তোমাকে আর তিশানকে মুক্তি দিয়েছে, কিন্তু আটকে রেখেছে ঈশানকে। সেই অভিসন্ধির কথা তো কৃষ্ণেন্দু মিত্র স্পষ্ট করেই বলেছেন। তিনি আমাদের কাছ থেকে আক্রমণ না করার নিশ্চয়তা চান, মৈত্রী চান। এ কারণে তারা ঈশানকে আটকে রেখেছে। না, বিষয়টি এত সহজ নয়। অন্য কোন উদ্দেশ্য তাদের আছেই। অন্য কি উদ্দেশ্য? সেটি আমি জানি না। মানে? এখনো বুঝতে পারছি না। কিন্তু তুমি একবার ভাবো, কেন ওরা ঈশানকে ফেরত দেবে? ওরা ভালো করেই জানে, যতই আমরা সম্ভাব্য দেখাই না কেন, ঈশানকে ফিরে পাওয়া মাত্রই আমরা ওদের আক্রমণ করব, সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব। আর ওরা এও জানে যে মাকে নিয়ে আমরা তেমন ভাবছি না, তিনি বয়স্ক মানুষ। আমরা ভাবছি কেবলই ঈশানকে নিয়ে। ফলে ওরা তাকে নিয়েই খেলাটা খেলেছে। যদি তাই হবে, তাহলে ওরা আমাদের কেন মুক্তি দিল? ওরা তো ওদের সদিচ্ছাটাই আমাদের দেখিয়েছে, যাতে আমরাও আমাদের ইচ্ছাটা ওদের দেখাই। কৃষ্ণেন্দু মিত্র আমায় সে কথাই বলেছেন। বিনয়াদিত্য ম্লান হাসলেন। আমরা বোকা সৃজিতা, ওরা আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। এটা ওদের একটা কৌশল, সময় ক্ষেপণের কৌশল। ওরা ঈশানকে আর কখনোই মুক্তি দেবে না, কোনোদিনই না। বিনয়াদিত্যের গলা কাঁপছে। কিন্তু সময় ক্ষেপণে করে ওদের লাভ কি? যদি ঈশানকে মুক্তি না দেয়, আমরা নিশ্চয়ই সারা জীবন অপেক্ষা করব না। এটাই তার মানে, ওরাও এটা জানে যে আমরা সারা জীবন ঈশানের মুক্তির জন্য এভাবে অপেক্ষা করব না, কখনো না কখনো বেপরোয়া হবই। আর এ কারণেই ওরা এই সময় ক্ষেপণের মাধ্যমে কিছু একটা করতে চাইছে, যাতে আমাদের আক্রমণের ভয়ে আর ওদের ভীত হয়ে থাকতে না হয়। কিন্তু কি সেটা? তা জানি না। তবে গত কিছুদিন ধরেই বিষয়গুলো আমার মাথায় ঘুরছে। আজ হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো আমরা এভাবে হাত পা গুটিয়ে বসে থেকে বরং ভুল করছি। ওরা যে সময়টা চাইছিল সেই সময়টাই ওদের দিচ্ছি, আর এতে ওদের উদ্দেশ্য সফল হচ্ছে। ফলে ঈশানের মুক্তির যে সম্ভাবনাটুকু ছিল, তাও আমরা নষ্ট করছি। কিন্তু এছাড়া আর কি করতে পারতাম আমরা? কৃষ্ণেন্দু মিত্র পরিবারকে পণবন্দি করতে পারতাম, ফোঁস করে বললেন বিনয়াদিত্য। এটি একমাত্র পথ ছিল ঈশানকে তড়িৎ ফেরত পাওয়ার। কিন্তু তুমি সেটিও করতে দিলে না। কৃষ্ণেন্দু মিত্র পরিবার ভবানীপুর নেই। আমি ওনার কথা শুনে যতটুকু বুঝেছি, তাদের নিরাপত্তার কথা ভেবে সরিয়ে নেওয়া হয়েছে। হুম, গম্ভীর কণ্ঠে বললেন বিনয়। কিন্তু সৃজিতা, আমাদের কিছু একটা করতেই হবে। আমি এখনো বলছি, ঈশানকে ওরা কখনোই ফেরত দেবে না। ওরা কেবল সময় ক্ষেপণ করার জন্যই তোমাদের মুক্তি দিয়েছে, যাতে ঈশানের মুক্তির বিষয়েও আমরা আশাবাদী হয়ে অপেক্ষা করতে থাকি। এই কথায় সৃজিতাও চুপ করে রইল। রাতের বাকিটুকু সময় কেউ আর ঘুমালো না। বিনয়াদিত্য ভোরের দিকে হঠাৎ উঠে দাঁড়ালেন। তারপর বললেন, অরুণাদিত্য বেঁচে আছে না মরে গেছে আমরা জানি না। আমরা জানি না
চন্দ্রগড় রাজবাড়ির অভ্যন্তরের অবস্থা, এমনকি গজেন্দ্রগড় দুর্গ থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। অথচ তোমার স্বপ্ন ছিল তোমার পুত্ররা চন্দ্রগড়ের সিংহাসনে আরোহণ করবে বলে খানিক থমকে রইলেন তিনি। তারপর অকস্মাৎ উত্তেজিত হয়ে উঠলেন, বললেন, যে আমি কখনো কোনোদিন সিংহাসনের কথা ভাবিনি, রাজক্ষমতার কথা ভাবিনি, সেই আমি এখন আমার পুত্রদের জন্য রক্তক্ষেকো জানোয়ারে পরিণত হয়েছি। অথচ তুমি আমায় এখনো চুপচাপ অপেক্ষা করতে বলছো? অরুণাদিত্যের শরীরে তো তীরের আঘাত লেগেছে। সে যেখানে ঘোড়া থেকে ছিটকা পড়েছে সেখানকার মাটিতে তার রক্তের দাগও পাওয়া গেছে। হয়তো মারা গেছে সে। তাহলে আপনি এত কেন অস্থির হচ্ছেন? ভাগ্য খারাপ হলে মুন্ডবিহীন লাশও শ্মশান থেকে হেঁটে বের হয়ে যেতে পারে। অরুণের লাশ সচক্ষে দেখিনি আমরা। সে মারা গেলে দস্যুদের তার লাশ বহন করে নিয়ে যাওয়ার কোনো কারণ নেই। তাই এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে না। তাছাড়া সহিস ভানু কাউকে কিছু না বলে পালিয়েছে। বিষয়টি সন্দেহজনক। চারপাশে কেবল দুর্ভাগ্য আর দুর্বিপাক। আমি আর বসে থাকতে ইচ্ছুক নই। কি করবেন তাহলে? জানি না বলে বিনয়াদিত্য ঘর থেকে বের হয়ে গেলেন। তিনি ফিরলেন গভীর রাতে। তার চোখে মুখে প্রবল দুশ্চিন্তার ছাপ। সেই রাতে সৃজিতার সঙ্গে কোনো কথা বললেন না তিনি। কথা বললেন না পরের দিনও। সৃজিতা বলল, কি হয়েছে? আপনি কেন আমায় কিছু বলছেন না? বলবো, সময় হলেই বলবো বলে চুপ করে থাকেন বিনয়। রোজই একই ঘটনা ঘটতে থাকে। তবে দিন দুই বাদে একদিন হঠাৎ বললেন, আমি ভবানীপুর যেতে চাই। ভবানীপুর? অবাক কণ্ঠে বলল সৃজিতা। ভবানীপুর কেন? কেন তা এখনো পুরোপুরি জানি না, তবে একবার যেতে চাই। আপনি কি কৃষ্ণেন্দু মিত্রর পরিবারের খুঁজে সেখানে যেতে চাইছেন? হুম, গম্ভীর কণ্ঠে বললেন বিনয়। কিন্তু তারা সেখানে নেই। কৃষ্ণেন্দু মিত্র স্বয়ং আমায় বলেছেন তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে চন্দ্রগড়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমার ধারণা উল্টো, তারা চন্দ্রগড়ে নেই। দৃঢ় কণ্ঠে বললেন বিনয়াদিত্য। মানে? মানে উনি তোমাকে ইচ্ছে করেই মিথ্যা বলেছেন, যাতে আমরা ভবানীপুর আক্রমণ না করি। কারণ এই মুহূর্তে একসঙ্গে চন্দ্রগড় ও ভবানীপুরের নিরাপত্তা নিশ্চিত করা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু তাহলে উনি মিথ্যে কেন বলবেন? উনি তো সত্যি সত্যি তাদের চন্দ্রগড় নিয়ে আসতে পারেন। সেটিই বরং নিরাপদ। না, সেটি বরং অনিরাপদ। আমরা যদি কোনো কারণে আর অপেক্ষা না করে ঈশানের মুক্তির জন্য চন্দ্রগড় আক্রমণ করে বসি, তাহলে কি ঘটবে? তার পরিবারকেও আমরা চন্দ্রগড় রাজবাড়িতে পেয়ে যাব। আর তাই যদি হয়, তখন তাদের ভাগ্যে কি ঘটবে? এখন তো চন্দ্রগড় রাজবাড়ি আমাদের একমাত্র লক্ষ্য, তাই না? তাহলে কোনো বুদ্ধিমান মানুষ এই কাজ করবেন এবং সেটি আবার তার শত্রুপক্ষকেও জানিয়ে দেবেন? দেবেন না। বরং তিনি যদি এটি করেও থাকেন, তবে তা সবার আগে তোমার কাছেই গোপন রাখার কথা। বিনয়াদিত্যের এই যুক্তিতে যেন থমকে গেল সৃজিতা। এভাবে বিষয়টি ভেবে দেখেনি সে। বিনয়াদিত্য বললেন, আমার ধারণা তারা ভবানীপুরেই আছে, অথবা অন্য কোথাও। আমি তাদের খুঁজে বের করতে চাই। সৃজিতা আর কিছু বলল না। বিনয়াদিত্য পরদিন প্রত্যুষে শখানেক দক্ষ সৈনিক সহ রওনা হয়ে গেলেন ভবানীপুর। কিন্তু তারা তাঁবু গাড়লেন নগর থেকে বহু দূরে। তারপর ভিনদেশি বণিকের ছদ্মবেশে ৬-৭ জনের একটি দল প্রবেশ করলেন নগর সীমান্তে। কিন্তু তাদের এই সুদীর্ঘ ক্লান্তিকর যাত্রা যেন হতাশায় পরিণত হল। সত্যি সত্যি সেখানে কেউ নেই। এমনকি কৃষ্ণেন্দু মিত্রর বাড়িখানা যেন পরিত্যক্ত এক ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে। সেখানে শুনশান নীরবতা। তাহলে কি তিনি সত্যি সত্যিই তার পরিবারকে চন্দ্রগড়ে স্থানান্তর করেছেন? বিষয়টি কেন যেন বিশ্বাস হতে চাইল না বিনয়াদিত্যের। ফলে তারা আলাদা আলাদা ঘর ভাড়া করে সেখানেই রাত কাটাতে লাগলেন। কিন্তু দিনভর সুতো ও রঙিন কাপড় বিক্রেতার ছদ্মবেশে কথা বলতে লাগলেন বিভিন্ন মানুষের সঙ্গে। কর্মকার থেকে শুরু করে কচুয়ান, পথচারী থেকে শুরু করে সবজি বিক্রেতা, সম্ভাব্য কাউকেই প্রায় বাদ দিলেন না তারা। কিন্তু সকলেই ওই একই কথা বলল, জমিদার কৃষ্ণেন্দু মিত্র তার সকল সৈন্য, অস্ত্র, লোকবল, এমনকি পরিবার সহ চন্দ্রগড়ে স্থানান্তরিত হয়েছেন। ফলে ভবানীপুর এখন
শাসক শূন্য। এখানে আর কিছুই অবশিষ্ট নেই কৃষ্ণেন্দু মিত্রর। তিনি আর ফিরে আসবেন কিনা সেটিও কেউ নিশ্চিত নয়। তবে এই কারণে এই অঞ্চলে চুরি ডাকাতির মতো অপরাধ বেড়েছে। রাত বিরেতে প্রায়ই নানান অঘটন ঘটে। ছদ্মবেশী দস্যুরা হানা দিয়ে প্রজাদের জানমাল কেড়ে নেয়। এই নিয়ে সকলের মধ্যেই চাপা আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। ফলে তারা মনে প্রাণে চাইছেন কৃষ্ণেন্দু মিত্র অতি দ্রুত ফিরে আসুন। ভবানীপুরে রাত্রি যাপনের তৃতীয় দিনের মাথায় ওই দুর্ঘটনার শিকার হলেন বিনয়াদিত্য। তবে তার সঙ্গে ঘটল ভয়ানক ঘটনা। সেদিন একটু বেশি রাত করেই ঘরে ফিরছিলেন তিনি, কিন্তু সরাসরি নিজের ঘরে না গিয়ে সঙ্গী সৈনিকদের সঙ্গে খানিক কথা বলতে চাইলেন। প্রতি রাতেই ঘরে ফিরে একসঙ্গে সারাদিনের কাজের অগ্রগতি নিয়ে আলাপ আলোচনা করেন তারা। আজও তারা করবেন ভেবে প্রথমেই পাশের ঘরটিতে গেলেন তিনি, কিন্তু কয়েকবার ডাকার পরও ভেতর থেকে কেউ সাড়া দিল না। সাড়া দিল না তার পাশের ঘরের কেউ। বিস্মিত বিনয়াদিত্য ভেজানো দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন, আর সঙ্গে সঙ্গে আতকে জমে গেলেন তিনি। তার সঙ্গীদের মধ্যে একজনের গলাকাটা লাশ পড়ে আছে সেখানে, রক্তে ভেসে যাচ্ছে মেঝে। আতঙ্কিত বিনয় কি করবেন ভেবে পেলেন না, তবে মনে মনে প্রমাদ শুনলেন তিনি। তারপর সতর্ক ভঙ্গিতে ঢুকে গেলেন পাশের ঘরে। যা সন্দেহ করেছিলেন তাই। সেখানেও একই দৃশ্য, তার পাশের ঘরেও ভয়াবহ ব্যাপার হলো। আক্রমণকারীরা কোনো মূল্যবান জিনিস বা অর্থ হাতিয়ে নেয়নি, তারা কেবল হত্যা করে রেখে গেছে তার সঙ্গীদের। এর অর্থ এরা সাধারণ কোনো চোর বা ডাকাত নয়, এরা অন্য কেউ। তাদের উদ্দেশ্যই ছিল স্রেফ হত্যা করা। তার মানে বিনয়াদিত্যের পরিচয় প্রকাশ পেয়ে গেছে। ফলে রাতের অন্ধকারে ফাঁকা ঘরে অস্ত্র হাতে ওত পেতে ছিল লোকগুলো। তারপর সুযোগ বুঝে অপ্রস্তুত অবস্থায় হত্যা করেছে বিনয়াদিত্যের সৈন্যদের। তাহলে কি তার ঘরেও এমন কেউ অপেক্ষায় আছে? ভাবতেই মেরুদণ্ড বেয়ে হিমশীতল ভয়ের স্রোত বয়ে গেল বিনয়াদিত্যের। যদি তিনি সরাসরি এসে নিজের ঘরে ঢুকতেন, তাহলে তার লাশও এতক্ষণ এভাবে মেঝেতে পড়ে থাকত। ভাবতেই চট করে দরজার বাইরে এসে দাঁড়ালেন তিনি, কিন্তু শেষ রক্ষা হলো না। টানা বারান্দার দুপাশ থেকে চারজন সশস্ত্র লোককে ছুটে আসতে দেখা গেল। সমস্যা হচ্ছে তার আর পালানোর কোনো পথ নেই। যে দুদিক দিয়ে তিনি ছুটতে পারতেন, সে দুদিক দিয়েই লোকগুলো ছুটে আসছে। ফলে তার আর যাওয়ার কোনো জায়গা রইল না। হতভম্ব বিনয় আচমকা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। তারপর এসে দাঁড়ালেন পেছনের জানালার কাছে। কিন্তু দোতলা ঘর বলে নিচের মাটি বেশ দূরে। এতটা লাফিয়ে নামা ঝুঁকিপূর্ণ হয়ে যায় কিনা বুঝতে পারলেন না তিনি, কিন্তু আর কোনো উপায়ও নেই। ততক্ষণে দরজায় বিকট শব্দে আঘাত করছে লোকগুলো। নিরুপায় বিনয়াদিত্য সেই অবধি লাফিয়ে নামলেন রাস্তায়। তারপর অন্ধকারে ছুটতে লাগলেন আস্তাবলের দিকে, কিন্তু সেখানে তাদের ঘোড়াগুলো নেই। তার মানে আটঘাট বেঁধে এসেছিল লোকগুলো। কিন্তু এখন তিনি কি করবেন? বিনয় অবশ্য তার ঘোড়াটা পেলেন। খানিক দূরে অন্ধকার থেকে ঘোড়াটা ডেকে উঠল বার দুয়েক। শব্দ শুনেই সেখানে ছুটে গেলেন তিনি। তারপর লাফিয়ে উঠলেন পিঠে। পেছনের পায়ের শব্দগুলো ততক্ষণে দ্রুত ছুটে আসতে শুরু করেছে। ঘোড়ায় ওঠার চেষ্টা করছে তারাও। বিনয়াদিত্য আর পেছন ফিরে তাকালেন না, বরং ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলেন অন্ধকারে। যতটা সম্ভব এগিয়ে থাকতে চাইছেন তিনি, তা থাকলেনও। প্রায় ভোর অবধি এক নাগারে ঘোড়া ছুটালেন তাঁবুর দিকে। এই ছুটতে ছুটতেই চট করে একটি বুদ্ধি মাথায় খেলে গেল তার। তাড়া করে আসা লোকগুলোকে জীবন্ত ধরতে চান তিনি, কারণ এই লোকগুলোই পারবে তার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দিতে। এ বিষয়ে এখন নিশ্চিত তিনি। ফলে ইচ্ছা করেই ঘোড়ার গতি কমিয়ে আনলেন বিনয়াদিত্য। তারপর অপেক্ষা করতে লাগলেন পেছনের লোকগুলোর। তারা ধাওয়া করে কাছাকাছি চলে আসতেই আবার ছুটতে শুরু করলেন দ্রুত গতিতে। প্রায় ভোরের আলো ফোটার সময় তাঁবুতে থাকা নিজের সৈন্যদের কাছে পৌঁছে গেলেন বিনয়াদিত্য। পেছনের লোকগুলো অবশ্য এই ঘটনার জন্য প্রস্তুত ছিল না, ফলে হকচকিয়ে গেল তারা। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বিনয়াদিত্যের সৈন্যরা পাল্টা ধাওয়া করে আটকে ফেলল তাদের। তারপর জিজ্ঞাসাবাদ করল দিনভর। সেই জিজ্ঞাসাবাদে জানা গেল কৃষ্ণেন্দু মিত্র পরিবার ভবানীপুরেই আছে, তবে তাদের রাখা হয়েছে পদ্মপুর নামে গোপন এক জায়গায়। জায়গাটি শহর থেকে বেশ খানিকটা দূরে। সেখানে মূলত তার শখের কিছু কাজ হয়। নানা রকমের চাষাবাদ থেকে শুরু করে
ফুল, ফল, মাছের চাষ, পশু পাখি পালন এসব দেখাশোনার জন্য বেশ কিছু লোকও সেখানে রয়েছে। তারা কৃষিকাজ ও পশুপালনের সঙ্গে যুক্ত। কৃষ্ণেন্দু মিত্র যে জায়গাটিতে খুব একটা যান তা নয়, তারপরও ছোটখাটো বাসস্থানের ব্যবস্থা সেখানে রয়েছে। তিনি তার স্ত্রী সন্তানদেরও সেখানেই রেখেছেন। বিষয়টি গোপন এবং কারো চোখে পড়ারও কথা নয়। তার উপর কৃষক ও পশুপালকদের ছদ্মবেশে নিজের বিশেষ সেনাবাহিনীকেও সার্বক্ষণিক প্রহরায় রেখেছেন, যাতে বাইরে থেকে কেউ কিছু সন্দেহ করতে না পারে। সেদিনই শেষ রাতে পদ্মপুরে অতর্কিত হামলা চালালেন বিনয়াদিত্য। অপ্রস্তুত ঘুমন্ত প্রহরীরা ঘটনার কিছুই বুঝতে পারল না, ফলে খুব একটা বাধাও দিতে পারল না তারা। বিনয়াদিত্য যখন ভবানীপুরের নগর প্রাচীরের বাইরে বেরিয়ে এলেন, তখন তার সঙ্গে কৃষ্ণেন্দু মিত্রর পুরো পরিবার, তার স্ত্রী, এক পুত্র ও এক কন্যা। তাদের বন্দি করে রায়পুরে ফিরে এলেন তিনি। কিন্তু এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ গোপন খবরও তিনি পেয়েছেন। ঈশানকে আটকে রেখে কৃষ্ণেন্দু মিত্র ও অক্ষয়াদিত্য যে সময়ক্ষেপণ করতে চেয়েছিলেন, তার কারণ অবশেষে জানা গেছে। এই সময়ে তারা চন্দ্রগড়ের সেনাবাহিনীকে পুনর্গঠন করেছেন। সেই সেনাবাহিনীতে যুক্ত হয়েছে রাজ্যের প্রায় সব জমিদারদের নিজস্ব সৈন্য, ফলে তারা সংখ্যায় হয়েছে বিশাল। শুধু তাই নয়, ঘোড়াসাওয়ার, হস্তি ও দুর্ধর্ষ তীরন্দাজ বাহিনী সহ তাদের বিপুল যুদ্ধ সরঞ্জামও প্রায় প্রস্তুত। যে রায়পুরের ভয়ে এতদিন তারা ভীত হয়েছিল, এখন সেই রায়পুরকে আক্রমণের জন্যই অপেক্ষা করছে তারা। চন্দ্রগড় জুড়ে বেজে উঠেছে যুদ্ধের দামামা। খবর শুনে বিশম্বর ও সিজিতা হতভম্ব হয়ে গেল। এটি তারা কখনো চিন্তাও করেনি। এমনকি চন্দ্রগড়ের সামরিক সক্ষমতা নিয়ে তাদের ভাবনা এতটাই তুচ্ছতাচ্ছিল্য ছিল যে নিজেদের যুদ্ধ প্রস্তুতিতেও যেন তারা প্রভাব ফুটে উঠেছিল। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। চন্দ্রগড়ের মুখোমুখি হতে হলে নিজেদের সর্বশক্তি নিয়োগ করতে হবে, বাড়াতে হবে সৈন্য সংখ্যা ও যুদ্ধ সরঞ্জাম। শুধু তাই নয়, প্রস্তুতিও হতে হবে দূরদর্শী, ক্ষুরোদার ও নিচ্ছিদ্র। বিশ্বম্বর সৃজিতা এখন স্পষ্ট বুঝতে পারছে এই যুদ্ধ ঠেকানোর আর কোনো উপায় নেই। এমনকি ঈশানের নিরাপত্তার কথা ভেবে সর্বোচ্চ নমনীয় হলেও না। কারণ নিজেদের স্থায়ী নিরাপত্তার জন্যই রায়পুরকে আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয়াদিত্য ও কৃষ্ণেন্দু, এবং এটি তারা করবেনই। ফলে নিজের সেনাবাহিনীকে সর্বাধিক সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিলেন বিশ্বম্বর, এবং একই সঙ্গে চেষ্টা করতে লাগলেন আরও বেশি সৈন্য ও যুদ্ধ সরঞ্জাম সংগ্রহের। চন্দ্রগড়ের সেনাবাহিনীর সঙ্গে কিছুতেই হারতে চায় না রায়পুর। এই যুদ্ধ চন্দ্রগড়, রায়পুর, ভবানীপুর, গজেন্দ্রগড় সহ নিজেদের সীমানার ভেতরে ও বাইরে আরও অসংখ্য ভূখণ্ডে ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে লাখ লাখ মানুষের জীবন, মৃত্যু ও জীবিকা। শুধু তাই নয়, কোথাও নতুন সিংহাসন তৈরি হবে, কার মাথায় নতুন রাজমুকুট বসবে, কে কোন রাজপ্রাসাদ ছেড়ে পথের ধুলোয় নামবে কিংবা বরণ করবে নির্মম পরিণতি, তাও ঠিক করে দেবে এই যুদ্ধ। এমন যুদ্ধ আর কখনো দেখেনি চন্দ্রগড় ও রায়পুরের মানুষ। ফলে এই যুদ্ধের সঙ্গে তারা সরাসরি যুক্ত না থাকলেও এ হবে তাদেরও এক অন্তিম অস্তিত্বের লড়াই। অবাক ব্যাপার হলো, চারিদিকে এমন রুদ্ধশ্বাস মুহূর্তেও বিনয়াদিত্য এই নিয়ে কোনো কথাই বললেন না। তিনি বরং নিশ্চুপ, নিশ্চিন্ত, শান্ত। তাকে দেখে মনে হতে লাগলো কিছুই তাকে ছুঁয়ে যাচ্ছে না। বিষয়টি সিজিতাকে বেশ অবাক করল। সে উৎকণ্ঠিত গলায় বলল, আপনি বুঝতে পারছেন পরিস্থিতি কি ভয়ঙ্কর? বিনয়াদিত্য মৃদু হাসলেন। না, বুঝতে পারছি না। কেন বুঝতে পারছেন না? কারণ পরিস্থিতি মোটেই ভয়ঙ্কর নয়। কেন? কারণ অনেকদিন পর সবকিছু আমার পরিপূর্ণ নিয়ন্ত্রণে। আর ওরা যে এমন কিছু একটা করবে তা আমি আগেই সন্দেহ করেছিলাম, কিন্তু তোমাকেই তো বোঝাতে পারিনি। কিন্তু এখন কি হবে? কৃষ্ণেন্দুর পরিবার যেহেতু আমার কাছে আছে, সেহেতু এখন আপাতত কিছুই হবে না। কিন্তু তারা তো যুদ্ধের সম্ভাব্য সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে করেছে, কারণ এখনো ঘটনা কৃষ্ণেন্দু মিত্রর কানে পৌঁছায়নি, এই জন্যই নিচ্ছে। কিন্তু তারা যত প্রস্তুতিই নিক না কেন, আপাতত কোনো যুদ্ধ হবে না। আমার ঈশানেরও কোনো ক্ষতি হবে না। এমনকি
অক্ষয়াদিত্য যদি নিজের সিংহাসন নিষ্কণ্টক করার স্বার্থে এখনই সর্বশক্তি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চায়, তাহলেও কৃষ্ণেন্দ্র মিত্র তা হতে দেবেন না। সুতরাং শান্ত হও, এত দুশ্চিন্তা করো না। সৃজিতা কথা বলল না। সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। বিনয়াদিত্য বললেন, ভবানীপুরের ঘটনা আগে চন্দ্রগড়ে পৌঁছাতে দাও। দেখবে কৃষ্ণেন্দ্র মিত্র নিজে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইবেন। কিন্তু আমার ঈশানের কি হবে? তাকে কিভাবে আমি হাতে পাবো? সেই প্রস্তাবও সেই দেবে, তুমি ভয় পেও না। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে, বলে সামান্য থামলেন বিনয়াদিত্য। তারপর বললেন, সে এক হাতে ঈশানকে ফিরিয়ে দেবে, মাকে ফিরিয়ে দেবে, আর আমি অন্য হাতে তার পরিবার ফিরিয়ে দেব। এছাড়া আর কোন উপায় তার নেই। আপনি নিশ্চিত তো? শতভাগ। আমি এখন কেবল আমার ঈশানের জন্য অপেক্ষা করছি। আমার ঈশান, আমার পুত্র। বলতে বলতে চোখ ছলছল করে উঠল বিনয়াদিত্যের, যেন পুত্রকে দেখার অপেক্ষাটুকু আর সহ্য করতে পারছে না তিনি। সৃজিতা বলল, আপনি দ্রুত সব ব্যবস্থা করুন, অতি দ্রুত। তার গলায়ও কান্না। কতদিন সে ঈশানকে দেখে না। এতদিনে কি ঈশান মাকে ভুলে গেছে? সে কি তাকে দেখলে আবার আগের মতো আধো আধো বলিতে মা বলে ডাকবে? তার গায়ে ঘ্রাণ নিতে পারবে? সৃজিতার আর এক মুহূর্তও তর সইছে না বিনয়াদিত্যেরও। ফলে কৃষ্ণেন্দ্র মিত্র প্রস্তাবের অপেক্ষা করতে লাগলো তারা। কিন্তু তারা কেউ তখনও জানে না চন্দ্রগড় রাজপরিবারে ততক্ষণে কি এক ভয়ানক কাণ্ড ঘটে গেছে। সেই ঘটনা এই অঞ্চলে লাখ লাখ মানুষের জীবনে নামিয়ে আনবে নিশ্চিত মহাপ্রলয়। প্রশ্ন হচ্ছে, সেই মহাপ্রলয় রুখবে কে? কি করে রুখবে? তীর্থক্কর ও অশোক চুপচাপ দাঁড়িয়ে আছে। তাদের সামনে বসে আছেন দস্যু বনপতি। দূরে দাঁড়িয়ে আছে শৈলগিরি। এতক্ষণ রায়পুর যাত্রার সকল ঘটনা সবিস্তারে বর্ণনা করেছে অশোক। সব শুনে যেন শ্মশানের নিস্তব্ধতা নেমে এল চারপাশে। দীর্ঘ সময় কেউ কোনো কথা বলল না, যেন সম্ভাবনার শেষ আলোটুকু চোখের সামনে নিভে গেছে। নেমে আসছে গভীর অন্ধকার। বনপতি অবশ্য উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। তারপর বললেন, ঘুম ভেঙে যুবরাজকে খুঁজেছিলে তোমরা? আগে হ্যাঁ, মানে যতটুকু সম্ভব হয়েছিল আর কি, বলল অশোক। আসলে আমাদের সঙ্গের আহত সৈনিকটির তখন জীবন মরণ অবস্থা, ফলে খুব বেশি ঝুঁকিও নিতে পারিনি। কিন্তু তাকেও তো বাঁচাতে পারলে না। আজ্ঞে, বলে মাথা নত করে ফেলল অশোক। বনপতি হতাশ ভঙ্গিতে আবার বসে পড়লেন। তারপর আকস্মাৎ চিৎকার করে উঠলেন, দূর হও, আমার চোখের সামনে থেকে দূর হও তোমরা, এক্ষুনি দূর হও। প্রচণ্ড রাগে তার শরীর কাঁপতে লাগলো। বুক হাপড়ের মতো উঠানামা করতে লাগলো। বিকট শব্দে শ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগলেন তিনি। কিন্তু হঠাৎই যেন বাতাস ঘন হয়ে এসেছে, ফলে কিছুতেই বুক ভরে নিঃশ্বাস নিতে পারলেন না। কাটা মাছের মতো তরপাতে লাগলেন বিছানায়। শৈলগিরি তরিত ছুটে এলো। তারপর চোখের ইশারায় সবাইকে কক্ষ থেকে বেরিয়ে যেতে বলল। তারপর বনপতির পাশে বসে তার মাথাটা টেনে নিল কোলে। হাত বোলাতে লাগলো মাথায়, মুখে, বুকে, দীর্ঘ সময়। ধীরে ধীরে যেন বনপতির কষ্টটা লাঘব হতে শুরু করল। তিনি হঠাৎ শৈলগিরির হাতখানা চেপে ধরলেন। তারপর কাঁদতে লাগলেন হু হু করে। তার সেই কান্নার নির্বাক শব্দ শৈলগিরিও যেন দ্রবীভূত হয়ে গেল। তবে কাঁদল না সে, বরং এই বৃদ্ধ অসুস্থ মানুষটিকে সজোরে বুকের সঙ্গে চেপে ধরল। বনপতি হঠাৎ বললেন, প্রতিজ্ঞা কর, আমি না থাকলেও তুই কখনোই থামবি না। শৈলগিরি জবাব না দিলেও তার হাতের মুঠোয় থাকা বনপতির কোচকানো চামড়ার হাতখানা আরো শক্ত করে চেপে ধরল সে, যেন বলতে চাইল, এই যুদ্ধ সে কখনোই থামাবে না। বনপতি বললেন, এই যুদ্ধ আমাদের অধিকার আদায়ের। শৈলগিরি মাথা নাড়ল। বনপতি বললেন, চন্দ্রগড়ের সিংহাসনের প্রকৃত উত্তরাধিকার আর কেউ না, তুই চন্দ্রবংশের শেষ উত্তরাধিকার। সুতরাং এই যুদ্ধে তোকে জিততেই হবে। শৈলগিরি শক্ত করে ঠাকুরদার হাতখানা ধরে রাখল। বনপতি বললেন, বছরের পর বছর, যুগের পর যুগ যে লড়াই আমরা চালিয়ে যাচ্ছি তা ব্যর্থ করা যাবে না। চন্দ্রগড়ের সাধারণ মানুষ আমাদের কারণেই অত্যাচারিত, নিপীড়িত হয়েছে, নির্বাসিত করা হয়েছে তাদের। কিন্তু এতদিনে তারাও আস্তে আস্তে বুঝতে পারছে চন্দ্রবংশের ন্যায় বিচার ও সুশাসনের কথা ইতিহাস থেকে অন্যায়ভাবে মুছে দিলেও সকলে তা বিস্মৃত হয়নি।
আর যারা বিস্মিত হয়েছে তাদের সেই ইতিহাস জানতে হবে। আর তাহলে আজ হোক কাল হোক সাধারণ প্রজারা তার পাশে এসে দাঁড়াবেই। আজ চন্দ্রগড়ের প্রজারা দাঁড়িয়েছে, সামনে অন্য কেউ দাঁড়াবে, আর সেজন্য এই লড়াইটা চালিয়ে যেতেই হবে। আমি না থাকলেও যেতে হবে। এই লড়াই এখন তোর। একনাগারে কথাগুলো বলে হাঁপাতে লাগলেন বনপতি, কিন্তু তার কথা যেন শেষ হয়নি, যেন তিনি আরো কিছু বলতে চাইছিলেন। কিন্তু তার আগেই কক্ষে প্রবেশ করল অশোক। সে সামান্য ঝুঁকে কুর্নিশ করার ভঙ্গিতে বলল, চন্দ্রগড় থেকে জরুরি বার্তা এসেছে। চন্দ্রগড় থেকে? চিহ্নিত গলায় বললেন বনপতি। চন্দ্রগড় থেকে কে আসবে? বলতে বলতেই যেন ঝট করে উঠে বসলেন বনপতি। তারপর উত্তেজিত কণ্ঠে বললেন, রত্নেশ্বর এসেছে। রত্নেশ্বর ঠাকুর? চন্দ্রগড়ের রাজবাড়ির পাশের প্রাচীন মন্দিরের পুরোহিত। যেন এতক্ষণে মনে করতে পারলেন তিনি। আজ্ঞে হ্যাঁ, যিনি যুবরাজ অরুণাদিত্যের শিক্ষকও হয়ে উঠেছিলেন। কোথায় সে? এখানে। উনি আপনার সঙ্গে এখনই দেখা করতে চান, জরুরি। বনপতি অনুমতি দিলেন, কিন্তু রত্নেশ্বর ঠাকুর কক্ষে পৌঁছানোর ওই সামান্য সময়টুকুও যেন ধৈর্য ধরতে পারছিলেন না তিনি। কি এমন জরুরি খবর যে রত্নেশ্বর ঠাকুর নিজে চন্দ্রগড় থেকে এখানে চলে এসেছে? রত্নেশ্বর কক্ষে ঢুকেই কুর্নিশ করার ভঙ্গিতে বলল, আপনার শরীর ভালো মহারাজ বীরেন্দ্রচন্দ্র? বনপতি মাথা নেড়ে জবাব দিলেন। রত্নেশ্বর ঠাকুর আর কোনো ভূমিকা না করেই সরাসরি বললেন, চন্দ্রগড়ের রাজবাড়িতে চন্দ্রবংশের কয়েকশো বছরের পুরনো ইতিহাস ও ধ্বংস করে দেওয়া গুরুত্বপূর্ণ কিছু নিদর্শনের সন্ধান অবশেষে পাওয়া গেছে। কি বলছো তুমি? পাওয়া গেছে? সত্যিই পাওয়া গেছে? যেন বিস্ফোরিত হলো বনপতির কণ্ঠ। বলেই তিনি শৈলগিরির দিকে তাকালেন। তারপর বললেন, কি বলেছিলাম না, সব পাওয়া যাবে, সব। দেখেছিস, অবশেষে পাওয়া গেল। ওখানে সব আছে, সব। ওই বাড়ির প্রতি আঙ্গুল জমিতে চন্দ্রবংশের ইতিহাস লুকিয়ে আছে। উত্তেজনায় কাঁপছেন বনপতি। শৈলগিরি তাকে সামলানোর চেষ্টা করল। বনপতি অবশ্য থামলেন না, তবে তার কণ্ঠ ম্রিয়মাণ ও মলিন হল। তিনি ভেজা গলায় বললেন, কিন্তু এর জন্য তোকেও তো কম ত্যাগ স্বীকার করতে হয়নি শৈল। চন্দ্রবংশের জন্য এত বড় ত্যাগও আর কেউ কখনো স্বীকার করেনি। বলে ঝরঝর করে কাঁদতে লাগলেন তিনি। রত্নেশ্বর ঠাকুর খানিক সময় নিয়ে বললেন, আরও একটি সংবাদ আছে, মহারাজ বীরেন্দ্রচন্দ্র। আর কি সংবাদ? রায়পুর আর চন্দ্রগড়ের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হতে যাচ্ছে, আর তাদের এই যুদ্ধই আমাদের জন্য শেষ সুযোগ। আমাদের জন্য শেষ সুযোগ? আগে গত 200 বছরেও এমন কোনো সুযোগ আর কখনো আসেনি আমাদের। তাহলে কি করতে হবে? আমাদের সৈন্যবাহিনী প্রস্তুত রাখতে হবে, অপেক্ষায় থাকতে হবে তাদের যুদ্ধের। কিন্তু সম্মুখস্বরে লড়াই করার মতো প্রশিক্ষিত জনবল কিংবা রসদ কি আমাদের আছে? আছে। কোথায়? যুবরাজ অরুণাদিত্যের কাছে। যুবরাজ অরুণাদিত্যের কাছে? অবাক গলায় বললেন বনপতি। আজ্ঞে হ্যাঁ। সে কোথায়? তার সঙ্গে জরুরি আলাপ আছে আমার। এখনই তার সঙ্গে কথা বলতে চাই আমি। রত্নেশ্বর ঠাকুরের এই কথায় উপস্থিত সকলেই স্তব্ধ হয়ে রইলেন, যেন বলার মতো কোনো শব্দ তারা খুঁজে পাচ্ছেন না। দীর্ঘ সময় পর অশোক বলল কথাটা, যুবরাজ অরুণাদিত্য পালিয়ে গেছেন। পালিয়ে গেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে? না, তিনি পালিয়েছেন। কবে, কখন, কিভাবে? রত্নেশ্বর ঠাকুরের কণ্ঠ উত্তেজিত। অশোক বিস্তারিত বলল। রত্নেশ্বর ঠাকুর অকস্মাৎ ঘুরে দাঁড়ালেন। তারপর বললেন, যে কোনো মূল্যেই হোক যুবরাজ অরুণাদিত্যকে খুঁজে বের করতে হবে, যে কোনো মূল্যে। না হলে ভয়াবহ বিপদ। এই বিপদে একমাত্র সেই হতে পারে আমাদের ত্রাণকর্তা, চন্দ্রগড় ও রায়পুরের মানুষের ত্রাণকর্তা। দুদিনে অবশ্য সুস্থ হল না পুষ্পলতা। এই নিয়ে ভুলা ও বীরুর সঙ্গে একটা খটোমটো লেগে গেল মহাজন হারাধন বাবুর। হারাধন প্রকাশ্যে পুরনো মাল ও সুদের ব্যবসা করে, কিন্তু আড়ালে আরো অনেক কিছুই করে সে। তবে হাতে প্রচুর কাঁচা পয়সা থাকায় তাকে সহসা কেউ ঘাটায় না। একাধিক পত্নী ও উপপত্নী থাকার পরও অন্য মেয়ে মানুষের তার প্রবল আসক্তি। এ কারণে নদীর ধারে একটু নির্জন জায়গা দেখে একখানা বাগান বাড়িও আছে তার। সে বাড়িতেই পুষ্পলতাকে এনে তুলেছে সে। সমস্যা হচ্ছে,
অসুস্থ মেয়ে মানুষ তার পছন্দ নয়। সে চায় টগবগে, দুরন্ত ঘটকির মতো উড়ন্ত মেয়ে মানুষ। তাদের সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে। কিন্তু তার সেই ইচ্ছায় বাদ সাধল ভোলা ও ভীরু। দুদিন যেতে না যেতেই অস্থির হয়ে উঠল তারা, বারবার তাড়া দিতে থাকলো। বিরক্ত হারাদন আরো কটি দিন চেয়ে নিল তাদের কাছে, এজন্য অতিরিক্ত পয়সাও দিল। কিন্তু সপ্তাহখানেক লেগে গেল পুষ্পলতার মোটামুটি চনমনে হয়ে উঠতে। বিষয়টিতে তিনি নিজেও বিরক্ত, অস্থির। ফলে 7 দিনের মাথায় ভোলা এসে যখন বলল, আজ আমি মেয়ে মানুষটিকে চাই চাই কর্তা, তা আপনি যত যাই বলুন না কেন, আজ আমরা কিছুই শুনব না। কিছুই শুনবি না মানে? কিছুই শুনবো না মানে কিছুই শুনবো না। আমার আর বীরুর মাথা ঠিক নেই। কতদিন হলো কোনো মেয়ে মানুষ ছুঁইনি। তারপর আবার এই মেয়ে মানুষটাকে দেখার পর থেকে এর জন্যই নিজেদের সামলে রেখেছি, আর কাউকে ছুঁইনি। কিন্তু আর সামলাতে পারবো না কর্তা। আজ যদি ওকে না দিন তো একটা হ্যাস্তন্যাস্ত হয়ে যাবে বললাম। কি হয়ে যাবে? অবাক গলায় বলল হারাদন। সে ভোলার কথাবার্তায় প্রচন্ড বিরক্ত। বীরু বলল, ওর কথায় কিছু মনে করবেন না কর্তা। গলা অবধি মালগিল এসেছে বলে মাথা ঠিক নেই। কিন্তু কর্তা, আপনি কিন্তু কথা দিয়ে কথা রাখলেন না। এটি আপনি ভালো করলেন না। হারাধনের হঠাৎ মাথায় রাগ চেপে গেল। সে উঠে দাঁড়িয়ে বলল, আমাকে তোরা ভালো মন্দ শেখাস, কথা রাখা শেখাস, আমার সঙ্গে একটা হেস্তনেস্ত করার হুমকি দিস? দেখি কি হেস্তনেস্ত করতে পারিস তোরা, দেখি, কর কি করার সাধ্য। আমরা ওভাবে বলিনি কর্তা। তাছাড়া দুদিনের কথা বলে মালটাকে আপনি এতদিন ভোগ করবেন তা তো হয় না। ও জিনিস আমি ছুঁয়েও দেখিনি। আর দুদিনের কথা বলে মানে কি? তোদের আমি 7 দিনের পয়সা দিইনি? কত পয়সা দিয়েছি তার হিসেব আছে? এরকম একটা মেয়েকে কোথায় কে এই দামে কিনবে? ও কথা বলবেন না কর্তা। অন্য কেউ হলে যত পয়সাই দিত কোশ্চিনকালেও আগে ভাগে বিক্রি কথা ভাবতাম না। এখন আপনি মাল হাতে পেয়ে ইচ্ছে মতো 2 নাম্বারি করছেন। আমি 2 নাম্বারি করছি? নয়তো কি? এ রীতিমতো জোচ্চুরি। আপনি একটা জোচ্চোর, ঠগ, বাটপার। এবার চেঁচিয়ে উঠল ভোলা। হারাদন আর সহ্য করতে পারল না। সে আকস্মাৎ লাথি মেরে ভোলাকে ফেলে দিল নিচে। তারপর বলল, এই মেয়েকে আমি দেবই না। দেখি তোরা কি করতে পারিস। আর যদি নিতে হয় আমি যে পয়সা দিয়েছি সেই পয়সা ফেরত দিয়ে তারপর নিবি। আমি 2 নম্বর না? এবার তাহলে দেখ 2 নম্বরই কাকে বলে। যা, পয়সা নিয়ে আয়, তারপর ফেরত পাবি। পাই পাই করে প্রতিটি পয়সা আমায় গুনে দিবি, সুদ সহ দিবি। যা, ভাগ এখান থেকে। পয়সা ছাড়া যেন আর তোদের মুখ আমি না দেখি। বীরু আর ভোলা হতভম্বের মতো তাকিয়ে রইল। এত পয়সা এখন তারা পাবে কোথায়? এ কদিন আর কোনো কাজ করেনি তারা। দিনরাত গলা অবধি মদ খেয়ে নেশায় ডুবেছিল। তাতে প্রায় পুরো টাকাটাই খরচ হয়ে গেছে। আর হারাদন মহাজন একবার যেহেতু ও কথা বলেছে, সেহেতু পয়সা ছাড়া কিছুতেই আর মেয়েটিকে পাবে না তারা। তাহলে উপায়? সেই উপায় খুঁজতেই পথে বের হলো ভোলা আর ভীরু। তাদের অর্থ উপার্জনের একমাত্র উপায় হলো চুরি ডাকাতি। সেসব ডাকাতির মাল তারা হারাধনের কাছেই বিক্রি করে। এখন যদি আরো কিছু মূল্যবান জিনিসপত্র জোগাড় করতে না পারে, তাহলে তাদের পয়সা প্রাপ্তিও কোনো সুযোগ নেই। সুযোগ নেই পুষ্পলা থেকে কাছে পাওয়ারও। ফলে দলের অন্যদের নিয়ে সেদিন থেকেই নতুন সুযোগের অপেক্ষা করতে লাগলো তারা। সেই সুযোগ মিলেও গেল 2 দিন বাদে। ভোলা আর বীরু সঙ্গের দুজনকে নিয়ে জঙ্গলের ধারে বসে জুয়া খেলছিল। নির্জন এই পথে প্রায়ই কোনো না কোনো ভিনদেশি বণিক বা যাত্রী দেখা যায়। যদি তারা সংখ্যায় কম ও অরক্ষিত হয়, তাহলেই সুযোগটা নেবে। এই মুহূর্তে ঘোড়া দুটোকে দেখতে পেল ভোলা। দুজন ক্লান্ত বিধ্বস্ত চেহারার ঘোড়াসাওয়ার ধীরে ধীরে এদিকে এগিয়ে আসছে। ভোলা ফিসফিস করে অন্যদেরও কথাটা বলল। মুহূর্তেই সতর্ক হয়ে উঠল সকলে। ঘোড়াসাওয়ার দুজন কাছাকাছি আসতেই তাদের গভীর দৃষ্টিতে পরখ করতে থাকলো তারা। দুজনের পরনের পোশাকই ধুলোমলিন ও ছিন্ন, চোখে মুখে কালিঝুলির দাগ, মাথার চুল অবিন্যস্ত, ময়লা। সবচেয়ে বড় কথা, তারা প্রচন্ড ক্লান্ত ও বিপর্যস্ত, যেন এই গহীন অরণ্যে পথ হারিয়ে উদ্ভ্রান্ত হয়েছিল দিনের পর দিন। ভোলা কিছু বলার আগেই ঘোড়াসাওয়ারদের একজন বলল, এখানে আশেপাশে কোনো বিশ্রামের জায়গা আছে যেখানে খানিক জল ও খাবার পাওয়া যাবে? রাত কাটানোর জন্য একখানা ঘর পাওয়া যাবে? লোকটি ভানু, তার সঙ্গে যুবরাজ অরুণাদিত্য।
কিন্তু ভানু থামলেও ভোলা আর বীরু কেউ কোনো উত্তর দিল না। অরুণাদিত্য ভাবল, তাদের চেহারা ও কাপড়ের অবস্থা দেখে লোকগুলো তাদের বিশ্বাস করতে পারছে না। হয়তো ভাবছে তারা কপর্দক শূন্য, এ কারণেই সাহায্য করতে চাইছে না। কিন্তু ভানুর কাছে বেশ কিছু অর্থ রয়েছে, ফলে সে নিজে কথা বলল, এবার আমাদের এই অবস্থা দেখে ভয় পাবেন না, আমরা পয়সা দিয়েই থাকব। এবার কথা বলল ভোলা। সে বিগলিত কণ্ঠে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, এখানে ভালো থাকা ও খাওয়ার জায়গা আছে। তার চোখ ততক্ষণে ঘোড়া দুটির দিকে। যদি কোনোভাবে এই দুটিকে হস্তগত করা যায় তবে ভালো দামে বিক্রি করা যাবে, কিন্তু তার আগে ঘোড়ার পিঠে বসে থাকা দুজনের একটা ব্যবস্থা করতে হবে। চোখে চোখে কথাও হয়ে গেল ভোলা ও ভীরুর। সন্ধ্যার বেশ কিছুক্ষণ পর অরুণ ও ভানুকে নিয়ে হারাধনের বাগান বাড়িতে ঢুকলো তারা। পুষ্পলতা তখন রাতের জন্য তৈরি হচ্ছে। আজ রাতে তার সঙ্গে প্রথমবারের মতো রাত্রিযাপন করবে হারাধন। রম্ভা তাই তাকে সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করছে। হারাধনের ইচ্ছা সে পুষ্পলতাকে নববধূর সাজে দেখবে, ফলে তাকে সেভাবেই সাজানো হচ্ছে। দীর্ঘ সাজসজ্জার পর পুষ্পলতা যখন আয়নার সামনে দাঁড়ালো, তখন তার চোখে মুখে বিস্ময়। সত্যি সত্যি সে দেখতে এত সুন্দর। যদি যুবরাজ অরুণাদিত্য তাকে এই সাজে দেখত তাহলে কেমন লাগতো তার? সে কি তবে মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারত? কথাটি ভাবতেই জলে চোখ ভরে উঠল পুষ্পলতার। তার আঁচলের তলায় তখন একখানা ধারালো ছোরা। আজ রাতেই জীবনের শেষ রাত তার। কিন্তু জীবনটা কেন এমন হয়ে গেল? কেন এমন অকল্পনীয় কুৎসিত এক জবনিকা হবে এই জীবনের? সে তো কখনো কোনো পাপ করেনি, এমনকি কাউকে ঠকায়নি কোনো দিন। তাহলে ভগবান কেন ঠকালেন তাকে? ভাবতে ভাবতেই সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো পুষ্পলতা। আজ আকাশে ভরা পূর্ণিমা। এই পূর্ণিমার রাতে হারাধন তাকে নিয়ে নৌবিহার করবে। সেই নৌবিহারেই নিজের সকল অবদমিত আকাঙ্ক্ষা পূরণ করবে সে। কিন্তু সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হঠাৎ থমকে গেল পুষ্পলতা। সিঁড়ির গোড়ায় একজন অচেনা মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির চোখে মুখে রাজ্যের ক্লান্তি, পরনে ছিন্ন মলিন পোশাক, চোখে বিষাদ ও বিভ্রান্তি, এলোমেলো উস্কো খুস্কো চুল। কিন্তু ওই মানুষটিকে দেখেই কেন এমন থমকে দাঁড়ালো সে? পুষ্পলতা জানে না, জানে না অরুণও। ভোলা তাকে হাত মুখ ধোয়ার জন্য এদিকটাতে আসতে বলেছে, কিন্তু পথ হারিয়ে এই সিঁড়িঘরে ঢুকে পড়েছে সে। কিন্তু এই মেয়েটিকে, এমন চাঁদের মতো মায়াময় মুখ, স্বচ্ছ জলের আয়নার মতো চোখ, কিন্তু সেই চোখ ভর্তি এত কান্না কেন? আর এই নির্জন নিঃশব্দ শ্মশানের মতো বাড়িতে সে কেন এমন নববধূর সাজে সেজে আছে? প্রশ্নগুলো একের পর এক জমা হতে লাগলো অরুণাদিত্যের মনে। সে জানে এখন এসব ভাবনার সময় নয়, এমনকি এই মেয়েটির দিকে এমন করে তাকিয়ে থাকারও কথা নয় তার। কিন্তু কেন যেন কিছুতেই চোখ ফেরাতে পারছে না সে, বরং প্রশ্নের পর প্রশ্ন জমা হচ্ছে মনে। কে এই মেয়েটি? পুষ্পলতা খানিক থমকে থেকে নেমে এলো সিঁড়ি বেয়ে। বাইরে জুরি গাড়ি অপেক্ষা করছে তার জন্য। ওই গাড়িতে করেই নদীর ঘাটে যাবে সে। তারপর এই অদ্ভুত সুন্দর চাঁদের আলোয় তার মৃত্যু ঘটবে। জলজ্যোৎস্নায় ছড়িয়ে যাবে টকটকে লাল রক্ত। কিন্তু মুহূর্তের জন্য সিঁড়িঘরে দেখা ওই বিষণ্ণ মলিন মুখের মানুষটি কেন তার দিকে অমন করে তাকিয়েছিল? কেন থমকে গিয়েছিল সে? তারা কি কেউ কাউকে চেনে? প্রশ্নটা মনের মধ্যে এলোমেলো ঘুরতে লাগলো পুষ্পলতার। কিন্তু অনেক চেষ্টা করেও তেমন কিছুই মনে করতে পারল না সে। তার বরং মনে হলো, না, তারা কেউ কাউকে চেনে না। এই জীবনে ওই মানুষটির সঙ্গে কখনো দেখাও হয়নি তার, হবেও না কখনো। পুষ্পলতা জুরি গাড়িতে উঠল। তার পাশে বসে আছে বলশালী এক লোক। হারাধন এখনো আসেনি। সে ভোলা আর বীরুর সঙ্গে কি এক জরুরি বৈঠকে বসেছে। বৈঠক শেষ হলেই চলে আসবে সে। তারপর যাত্রা শুরু করবে বজরার উদ্দেশ্যে। কিন্তু অতক্ষণ কেন অপেক্ষা করবে পুষ্পলতা? সে তো চাইলে এখনই তার হাতের ছোরাটা বিধিয়ে দিতে পারে নিজের বুকে। পুষ্পলতা দিলও। তার পাশের লোকটা কিছু বুঝে ওঠার আগেই হাতটা নড়ে উঠল তার। নড়ে উঠল পাশের লোকটাও। পুষ্পলতার তীব্র চিৎকারে ভেঙে গেল রাতের নৈশব্দ। সেই নৈশব্দে চিৎকার শোনা গেল আরো একটি কণ্ঠের। কণ্ঠটি যুবরাজ অরুণাদিত্যের। সিঁড়িঘর থেকে বেরিয়ে জলের কুয়োর ধারে গিয়েছিল সে। জায়গাটা অন্ধকার। সেই অন্ধকারে কেউ একজন তাকে আচমকা চেপে ধরল পেছন থেকে। তারপর অমল বিদ্ধ করে দিল
তার হাতের ভয়ঙ্কর তীক্ষ্ণ ধারালো খঞ্জরখানা। খঞ্জরের গা বেয়ে নেমে আসতে লাগলো টকটকে লাল রক্ত, আর সেই রক্তের সঙ্গে নেমে আসতে লাগলো তীব্র ভয়, হিমশীতল যন্ত্রণা, মৃত্যু চিৎকার। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বর্তমান সময়ের সবচাইতে আলোচিত লেখক সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড় প্রথম খণ্ড, আজ শেষ পর্ব। গল্পকথনে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আমাদের গল্প পাঠ যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।